উদন্তপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামের সকলে অনেক মিলেমিশে থাকতো। আর গ্রামটার নামকরণ করা হয়েছিল এখানকারই অনেক আগের একটা জমিদারের নাম অনুসারে। তবে এত সুন্দর একটা গ্রামেও একটা অভিশপ্ত জায়গা ছিল, তাল পিলের বাঁশবাগান। এই গ্রামটাতে কোনো বাজার ছিল না। পাশের এলাকার বাজারে তারা বাজার করতে যেত, আর সেই বাজারে যাওয়ার রাস্তায় পড়তো এই তাল পিলের বাঁশবাগান। এই বাঁশবাগান থেকে অনেক মানুষ মারা গেছে রহস্যজনকভাবে। আর যে বাজারটার কথা বললাম, বাজারটা অনেক সুন্দর একটা বাজার, যার কারণে মানুষ তাদের নিজের গ্রামে বাজার বসানোর কথা ভুলেই থাকতো। এই থেকে ওই বাঁশবাগানের জন্য যে তাদের কত ক্ষতি হয়ে যেত এটা তারা লক্ষ্য করতো না। হঠাৎ একদিন কি গো, ঘুমিয়ে আছো এখনো? আজকে কিন্তু আমার ভাই আসবে, কথাটা মাথায় রেখেছো তো? আরে হ্যাঁ গিন্নি, মনে আসে। আর মনে থাকবেই না বা কেন? আমারই একমাত্র শালা বাবু বলে কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও। আমার একটু কাজ আছে, আমি তাহলে কাজটুকু সেরে নিই। তোমার তো কোনো কাজ নেই, খালি শুয়ে শুয়ে ঘুমাও, যত জ্বালা সব আমার। আরে গিন্নি এমন করে না। তুমি আমার একমাত্র ঘরের লক্ষ্মী বউ বলে কথা। ঘরটা তুমি সাজিয়ে গুজিয়ে না রাখলে কে রাখবে বলো? আর একই গ্রামের একটা দরিদ্র পরিবারের ছেলে নিতুলের বাসার অবস্থা। কি গো, ঘরে তো তরিতরকারি কিছুই নাই, কি খাই বা না খাই? তুমি বরং বাজারে গিয়ে কিছু তরিতরকারি আনো। হ্যাঁ গিন্নি, কি আর বলবো, অভাবের সংসার। যা 2-4 টাকা রোজগার করি খেয়ে পরে কোনোরকম চলে। যদি একটা চাকরি পেতাম। তুমি চাকরি পাবে কোথায়? চাকরি কি মগের মুল্লুক, না হাতের মোয়া যে বললেই পেয়ে যাবে? আচ্ছা তুমি থাকো, আমি বরং এসব দেরি পেশাল না করে বাজারে যাই। বাজারে গিয়ে তোমার জন্য একটা মাছ কিনে আনি। তারপর নিতুল বাসার থেকে বের হয়ে যায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে। সে হাঁটতে হাঁটতে বড় দিঘিটা পার করে সে বাঁশ বাগানের ভিতরে পৌঁছে যায়। বাঁশ বাগানের ভিতরে এসে সে মনে মনে বলতে থাকে, বাবারে কি ঘন বাগান! এখান দিয়ে দিনের বেলা যেতে গিয়ে আমার ভয় করছে। আর তাছাড়া এই বাগানে আসেই বা কে? শুধুমাত্র বাজার করতে যাওয়ার সময়টুকুতে মানুষ যায়। যদি আমাদের এলাকায় একটা বাজার থাকতো তাহলে তো কষ্ট করে পাশের এলাকাতে যাওয়া লাগতো না। আর তাছাড়া এখানে কত মানুষ মারা গেছে, আর এখানে তো ভূতে পেতে আনাগোনা থাকে। আমি এসব চিন্তা না করে বরং যাই, বাজার করে বাসায় যাই। গিন্নি আবার রান্না করবে, তারপরে দুমুঠো খেতে হবে। তারপর নিতুল সেই বাগানটার ভেতর দিয়ে যেতে থাকে। যেতে যেতে হঠাৎ করে তার মনে হয় কে যেন তার পিছু করছে। সে এদিক ওদিক লক্ষ্য করে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে সে আবার তার গন্তব্যের দিকে হাঁটা ধরে। সে হাঁটতে হাঁটতে তালপিলের বাঁশবাগানটা পার করে চলে আসে সেই বাজারে। বাজারে এসে নিতুল আগে মাছের দোকান খোঁজে। তারপর সে সেখান থেকে মাছ কিনে বাসায় ফিরবে, এমন সময় একটা বৃদ্ধর সঙ্গে তার দেখা। এই যে বাবা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি পাশের এলাকার। তার মানে তুমিও টাল পেলের বাঁশ বাগানটা পাড়ি দিয়ে এসছো? তোমার ভয় করে নাই? আর ভয় ভয় করে কি হবে?
খেতে তো হবে। এই যে বাজার করতে আসছি, গিন্নি বাসায় অপেক্ষা করছে। বাজার নিয়ে বাসায় ফিরবো, আমার বউ রান্না করবে, তারপর খেয়ে পরে দুজন একসঙ্গে বাঁচবো। তারপর নিতুল বাজার নিয়ে বাসার দিকে ফিরতে থাকে। সে হাঁটতে হাঁটতে চলে আসে ডালপিলের বাঁশবাগানের পাশে। কিছুক্ষণের মধ্যে সে বাঁশবাগানের মাঝখানে চলে যায়। হঠাৎ তার পেছন থেকে একটা বিকট আওয়াজ আসে। কিরে বাবা, আমার জন্য মাছ নিয়ে আসলে বুঝি? কে কথা বলে? কে? কাউকে তো দেখছি না। কে কথা বললেন? সামনে আসেন। এই যে বাবা, আমি তোর পেছনে দাঁড়িয়ে আছি। আপনি তো ওই লোকটা যার সঙ্গে আজকে আমার বাজারে দেখা হয়েছিল। আপনি এখানে কি করছেন? আরে বাজান, আমি তো এখানে থাকি। আপনি এখানে দেখেন? এখানে তো অনেক ভূত প্রেত থাকে, আপনি জানেন না? কেন রে, আমি কি কোনো মানুষ নাকি? আমিও তো ভূতই। ওরে বাবা রে, ভূত! পালাই! কে আছো, বাঁচাও! কিরে বাপু, আমার জন্য মাছ আনছিস না? মাছটা আমাকে দিয়ে যা। তারপর শিমুল খন্দকারের শালা বাবু সে বাজারে চলে আসে। আচ্ছা দাদু, উদন্তপুর গ্রামটা কোন দিকে একটু বলতে পারবেন আমাকে? হ্যাঁ বাবা, তা বলতে পারবো, কিন্তু ওই গ্রামে যাওয়ার পথে একটা ভুতুড়ে বাচ্চার পরে। আরে দাদু, আমরা শহরে বড় হয়েছি, এসব ভূত পেতে আমরা বিশ্বাস করি না। তারপরেও আপনি যদি উদন্তপুরের রাস্তাটা বলে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। দয়া করে বলবেন আমাকে উদন্তপুরের রাস্তাটা কোন দিকে? আচ্ছা বাবা, তুমি যেহেতু জোর করছো আমি বলছি। এদিক থেকে সোজা গিয়ে একটা বড় টালপিলের বাজার পড়বে। ওই বাজারটা পার করলেই তুমি পৌঁছে যাবে উদন্তপুরে। আচ্ছা দাদু, আমাকে রাস্তাটা চেনানোর জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন। আর একটু পরে সন্ধ্যা নেমে যাবে, আমি বরং যাই। তারপর লোকটি সেই বৃদ্ধ লোকের কথা অনুযায়ী সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় টালপিলে সেই বাঁশবাগানে। সেই বাঁশবাগানের মাঝখান দিয়ে হাঁটার সময় হঠাৎ লোকটি লক্ষ্য করে যে তার পিছনে সেই বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে আসছে। সে ঘুরে দাঁড়ায়, তখনই বৃদ্ধ বলে ওঠে, কিরে, উদন্তপুরে যাবি বুঝি? আর তুই তো শহর থেকে আসিস, শহরের মানুষ অনেক মিষ্টি হয়। ওরে বাবা রে, এ তো সত্যি সত্যি ভূত! পালাও! কিরে বাবা, দাঁড়া, আমার অনেক ক্ষুধা পেয়েছে। কিরে ভাই, বলিস কি? তোর সঙ্গে এত কিছু হয়ে গেছে আর আমরা কিছুই জানি না? দেখ দেখ, তোর দুলাভাই পড়ে পড়ে ঘুমায় কিভাবে সারাদিন। তুমি যদি ওকে এগিয়ে নিয়ে আসতে তাহলে এত কিছু ঘটতো না। দুলা ভাই, সবই তো বুঝতে পারলেন, তাহলে কি ওই বাঁশবাগান পাড়ি দিয়ে এখন মানুষ চলাচল করবে না? হ্যাঁ, আমি সব কিছুই শুনতে পারলাম তো। তাছাড়াও ওইখান থেকে আগেও 2-3 জন মারা গেছে, তা আবার রহস্যজনক ভাবে। হঠাৎ সেই রুমের পাশে নিতুল চলে আসে। খন্দকার মশাই, আপনি এখানে বসে আছেন? গ্রামের খবর কি কিছু রেখেছেন? ওই যে টালপিলের বাঁশবাগানটা আছে না, ওখানে তো ভূত দেখা যাচ্ছে। তাহলে শুনুন,
আজকে আমার সঙ্গে কি কি ঘটেছে। তারপর মিতু খন্দকার মশাইকে সব কিছু খুলে বলে। তারপর খন্দকার মশাই বলে, হ্যাঁ আমি সব কিছুই বুঝতে পারলাম। এখন সবার মুখ থেকে যেহেতু এই কথা বারবার শুনছি, তাহলে আমি আজকে গ্রামের সকল মানুষের সঙ্গে বসাবসি করব। তারপর থেকে ওই গ্রামের সকলে মিলে তাদের নিজস্ব গ্রামে একটা বড় বাজার বসায়। আর এদিকে সেই ভুট্টার অবস্থা, খন্দকার মশাই তান্ত্রিককে নিয়ে গিয়ে সেই ভুট্টাকে মেরে ফেলে।